প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অধ্যায় 1 হিসাব বিজ্ঞান পরিচিতির আজ পঞ্চম ক্লাস। আমরা এই ক্লাসে হিসাবের ধারণা এবং হিসাব সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটু বেশি আলোচনা করব। তোমরা জানো যে ইংরেজি অ্যাকাউন্ট শব্দের বাংলা পরিভাষাই হলো হিসাব। আবিধানিক অর্থে জমা খরচের বিবরণীকে হিসাব বলা হয়। হিসাব বিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের যে বিবরণী বা তালিকাকেই হিসাব বলা হয়। অন্যভাবে বলা যায় নির্দিষ্ট হিসাবকালে সমজাতীয় লেনদেনগুলিকে একত্রিত করে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্পত্তি দায় আয় ব্যয় শিরোনামের অধীনে সাজিয়ে হিসাব বিজ্ঞানের নীতি ও পদ্ধতি অনুযায়ী যে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলা হয়। যেমন বেতন হিসাব একটি হিসাব, নগদান হিসাব, মূলধন হিসাব, এরকম। এর কিছু বৈশিষ্ট্য আছে, যে প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে একটি শিরোনাম। শিরোনামটা হচ্ছে হিসাবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শিরোনাম। প্রত্যেক হিসাবের জন্য একটি উপযুক্ত শিরোনাম থাকবে যার অধীনে সমজাতীয় লেনদেনসমূহ হিসাবভুক্ত করা হবে। যেমন নগদ প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত সমস্ত লেনদেন নগদান বইতে, কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্ত লেনদেন বেতন হিসাবে লিপিবদ্ধ করা হবে, এরকম। তারপরে একটা ছক থাকবে নির্দিষ্ট, কারণ নির্দিষ্ট একটা ছক না থাকলে এক একজন এক একভাবে করবে। তবে প্রচলিত দুটো ছক আমরা দেখতে পাই, একটা হচ্ছে টি ছক এবং আরেকটি হচ্ছে আমাদের চলমান জের ছক। টি ছকটি খুবই পপুলার, যার 8টি কলাম থাকে, ডেবিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। হ্যাঁ, ক্রেডিট দিকেও ঠিক তাই, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে একটা কোড নাম্বার থাকবে হিসাবের, এরকম। আর একটা আছে যে চলমান জের জের ছক, যেটা আমরা দেখতে পাচ্ছি। চলমান জের ছকটি হচ্ছে অটো ব্যালেন্সিং বলে, যেটাকে, যে যখনই এন্ট্রি হবে, লেনদেন হবে, সাথে সাথে ব্যালেন্স ক্লোজ করতে হবে। এখানে প্রথমে তারিখ হবে, তারপরে বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইখানে আমরা জের লিখব, জের বা উদ্বৃত্ত। যদি ডেবিট বড় হয় ডেবিট দিকে, ক্রেডিট বড় হলে ক্রেডিট দিকে, এইভাবে আমরা লিখব। আরেকটি ছক প্রচলিত আছে 3 ঘোড়া ছক। এটা খুব বেশি প্রচলন নাই, তবে তোমাদের লেভেলে এটার ব্যবহার খুব একটা নাই, আমরা এটাকে এই তোমাদের লেভেলে ব্যবহার করব না। এবার আসো হিসাবের কোড। কোড মানে হচ্ছে যে একটা নাম্বার থাকে, দ্বৈত সত্তা অনুসরণ করতে হয়। এখানে আমরা জানি দ্বৈত সত্তা বলতে যে দুইটো সত্তা বা দুটো পক্ষকে আমরা এখানে বুঝাই। ফলাফল নির্ণয়, আসলে ফলাফল নির্ণয়টাই কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। জেড টানতে হয় হিসাব শেষে, মানে মানে হিসাব অর্থ বছর শেষে বা একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে অবশ্যই জেড টানতে হবে। হিসাবে পরিসমাপ্তি জেড টানার মাধ্যমে হয়। সমাপ্তির রেখা দুটো লাইন দিতে হয়, দুটো লাইন লিখে আন্ডারলাইন করলেই বোঝা যায় যে এখানেই আমাদের হিসাবটা ক্লোজ হয়েছে। সময়টা উল্লেখ করতে হবে। গাণিতিক শুদ্ধতা যাচ্ছে, আসলে এগুলোর উদ্দেশ্যই হচ্ছে হিসাবের ডেবিট ক্রেডিট যে নির্ণয়ের মাধ্যমে অমিল তৈরির মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করব। এরপর আসলে হিসাবের যে একটা শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী বিভাগ আসলে আমরা মূলত জানি যে পাঁচ ধরনের: সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। কিন্তু সমীকরণের ভিত্তিতে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু হিসাবের শ্রেণী বিভাগ আসলে 3টি: সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে আবার 4টি উপাদানে ভাগ করা যায়: মূলধন, ব্যয়, আয় এবং উত্তোলন। এভাবে এখানে দেখানো হয়েছে। আমরা এটা যদি একটু গ্রাফের মাধ্যমে শো করি, এটা যেটা দেখানো হয়েছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে একটু আগে যা বলেছি, মূলধন, খরচ, আয় এবং উত্তোলন হিসাবে দেখিয়েছি। তারপরে আমাদের কিছুটা জানতে হবে যে সম্পদ হিসাবটা আসলে কি। হিসাব বিজ্ঞানের ভাষায় ভবিষ্যতের সুবিধাই হলো সম্পদ। আমি ভবিষ্যতের রিটার্নই হলো আমার লং টার্ম রিটার্নই হলো সম্পদ। ব্যবসায় চলতি এবং স্থায়ী সম্পত্তির জন্য যে হিসাব রাখা হয় তাকে সম্পদ হিসাব বলা হয়। যেমন নগদান হিসাব, আসবাবপত্র, দেনাদার, অগ্রিম খরচ, এরকম। দায় হিসাব ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের পাওনাকেই আসলে দায় বলে। একে বহিদায়ও অনেক সময় বলা হয়, যেমন পাওনাদার, ঋণ, বকেয়া খরচ, হ্যাঁ, এই ধরনের। তারপর মালিকানা সত্ত্ব, যে ব্যবসায়ের নিকট মালিক পক্ষের দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব। মূলধন ও অর্জিত আয় দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আবার উত্তোলন ও ব্যয় দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সুতরাং মালিকানা সত্ত্বের হিসাবকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন মূলধন হিসাব, খরচ হিসাব, আয় হিসাব, উত্তোলন হিসাব। মূলধন হিসাব হচ্ছে মালিকের মূলধন নিয়ে
প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। সুতরাং এই মূলধন সংরক্ষণ করার জন্য মূলধন হ্রাস পায়। আবার খরচ হিসাব হচ্ছে পণ্য ক্রয় বা সেবা নেওয়ার জন্য যা প্রদান করা হয় তাকেই খরচ বলে। আয় হিসাব হচ্ছে পণ্য বা সেবা দেওয়ার জন্য যা পাওয়া যায় তাকে আয় বলে। উত্তোলন হচ্ছে মালিকের নিজের বা পরিবারের প্রয়োজনে কারবার থেকে নগদ অর্থ বা পণ্য দ্রব্য নেওয়া হলে এগুলোকে হিসাব করার জন্য কমন আমরা উত্তোলন হিসাব নামে রেকর্ড করব এবং আলাদা একটা উত্তোলন হিসাব আমরা খুলব। সুতরাং উপরোক্ত আলোচনায় আমরা আসলে বলতে পারি যে আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাবকে আবার এখানে ৬টি ভাগে নিয়ে আসছি। প্রথম হলো সম্পদ, দায়, মূলধন, খরচ, আয় এবং উত্তোলন। এবার আসলে ডেবিট এবং ক্রেডিটের ধারণা। আসলে ডেবিট শব্দটি ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে আসছে। ডেবিটাম শব্দ বলতে হিসাবের বাম পক্ষকে বোঝায়। আবার ডেবিট শব্দটি একটি ক্রিয়াপদ যার অর্থ হিসাবের বাম দিকে লেখা। কিন্তু 1494 খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয়ে আসছে ডেবিট শব্দের অর্থ হলো হিসাবের সুবিধা গ্রহণকারী পক্ষ। অতএব হিসাবের বাম পক্ষ বা সুবিধা গ্রহণকারী পক্ষ চিহ্নিতকরণের জন্য ডেবিট বা ডেটর বা বাংলায় সংক্ষেপে ডে বিসর্গ বা ইংরেজিতে ডিআর ডট দিয়ে লেখা হয়। এটা হিসাবের সুবিধার্থে। ক্রেডিট দিকে ক্রেডিট শব্দটিও ল্যাটিন শব্দ ক্রেডিটি শব্দ থেকে এসেছে। ক্রেডিটি শব্দের অর্থ হচ্ছে হিসাবের ডান পক্ষ। আবার অনেকে ধারণা করেন ক্রেডিট শব্দটি একটি ক্রিয়াপদ যা হিসাবের ডান দিকে লেখাকে বোঝায়। সেই 1494 খ্রিস্টাব্দ থেকেই ডেবিট শব্দের বিপরীত প্রতিক্রিয়া হিসাবে ক্রেডিট শব্দটি ব্যবহার হয়ে আসছে। অতএব হিসাব ডেবিট পক্ষের বিপরীতে অবস্থান হিসাবে ক্রেডিট শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ সুবিধা প্রদানকারী বা দাতা বা হিসাবের ডান পক্ষ। কাজেই ডেবিট হিসাবের বিপরীত পক্ষ হিসাবকে ক্রেডিট বা ক্রেডিটর বা বাংলায় সংক্ষেপে ক্রে বিসর্গ বা ইংরেজিতে সিআর ডট লেখা হয়। অতএব দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তা প্রকাশে ডেবিট ও ক্রেডিট শব্দ দুটি আসলে ব্যবহার হয়ে আসছে এবং এই ব্যবহারটা ইউনিফর্ম সবাই আমরা করছি হিসাবের সুবিধার্থে। হিসাবের জেট টানাটা খুব ইম্পর্টেন্ট। বাংলায় ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো দ্রুতভাবে দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ হিসাবের প্রাথমিক বই জাবেদাতে আসলে লিপিবদ্ধ করা হয়। অতঃপর জাবেদা থেকে লেনদেনগুলোকে খতিয়ানে স্থায়ীভাবে পোস্টিং দেওয়া হয়। নির্দিষ্ট সময় শেষে খতিয়ানে দুই পক্ষকে সমান করার জন্য বা ব্যালেন্স করার জন্য আসলে জেট টানা হয়। অতএব আমরা বলতে পারি ডেবিট এবং ক্রেডিট পক্ষের যোগফলের পার্থক্যই হচ্ছে ব্যালেন্স বা জের। এই জের দুই ধরনের হতে পারে, ডেবিট জের এবং ক্রেডিট জের। ডেবিট জের হচ্ছে যে খতিয়ানে ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের তুলনায় বেশি হলেই উভয়ের পার্থক্যকে ডেবিট জের বলে। ক্রেডিট জের হচ্ছে খতিয়ানে ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের তুলনায় বেশি হলে যতটুকু বেশি হবে তাকেই আমরা ক্রেডিট জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স আমরা বলবো। এরপরে দেখো যে হিসাবের উপর লেনদেনের যে কি প্রভাব, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। যে প্রতিটি লেনদেন দ্বারা অন্তত দুটি হিসাব খাত প্রভাবিত হয়। প্রতিটি লেনদেনে, যার একটি ডেবিট হিসাব খাত অন্যটি ক্রেডিট হিসাব খাত, কমপক্ষে দুটি হিসাব খাত অবশ্যই প্রভাবিত হবে, আদৌরাই সেটি লেনদেন হবে না। কখনোই লেনদেনের দ্বারা দুটি হিসাবের একই দিক প্রভাবিত হবে না। অর্থাৎ ডেবিট বা ক্রেডিট, ক্রেডিট বা ডেবিট, ডেবিট ও ক্রেডিট বা ক্রেডিট ও ক্রেডিট এরকম কখনো আসলে হবে না। একটি ডেবিট হলে আরেকটি ক্রেডিট, ক্রেডিট হলে ডেবিট এরকম হবে। প্রতিটি লেনদেন সম্পূর্ণ হওয়ার পর হিসাবের সমীকরণের উভয় দিক সর্বদা সমান থাকবে এবং হিসাবের মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে। এই দুটি তত্ত্ব হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ে সহায়তা করে। যেমন আমরা বলতে পারি ডেবিট দিকে সম্পত্তি বৃদ্ধি, দায় হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি এগুলো হবে। ক্রেডিট দিকে দায় বৃদ্ধি, আয় বৃদ্ধি, আবার ব্যয় হ্রাস, সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি এরকম হবে। সুতরাং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপটি হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমরা এই ছোট্ট একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করব। এখানে যেমন নগদ ৮০,০০০ টাকা নিয়ে যদি ব্যবসাটা শুরু করা হয় তখন আসলে কি হবে? দেখা যাচ্ছে লেনদেনটির কারণে নগদ অর্থ সম্পদ নামে বৃদ্ধি পাচ্ছে, আবার মালিকানা সত্ত্ব মূলধন নামেও বৃদ্ধি পেয়েছে। অতএব দেখা যাচ্ছে যে নগদান হিসাব আমার
নগদান হিসাব আমার সম্পদ বৃদ্ধি ডেবিট হচ্ছে, আবার মূলধন হিসাব মালিকানার সত্ত্ব ক্রেডিট হচ্ছে। নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, সম্পদের জন্য ডেবিট হয়েছে। আবার বিক্রয় হিসাব আমার ক্রেডিট হচ্ছে, কেন আয় বৃদ্ধি পাচ্ছে। 3 তারিখে আমার বা ক্রমিক নাম্বার 3-তে বলা হয়েছে যে কলকবজা ও যন্ত্রপাতি ক্রয়, কলকবজা ও যন্ত্রপাতি হিসাব আমার ডেবিট হয়েছে, কেন সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর নগদান হিসাব আমার ক্রেডিট হয়েছে, কেন সম্পদ হ্রাস পেয়েছে। ক্রমিক নাম্বার 4-এ মালিক কর্তৃক নগদ উত্তোলন যখন হয়, উত্তোলন হিসাব আমার ডেবিট হচ্ছে, কেন কারণ মালিকানার সত্ত্ব কমে যাচ্ছে। আবার নগদান হিসাব আমার ক্রেডিট হচ্ছে, কেন সম্পদ হ্রাস পাচ্ছে। মধুমতি ব্যাংকে 1 লাখ টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়, এক্ষেত্রে মধুমতি ব্যাংক হিসাব আমার ডেবিট হচ্ছে, কেন সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আবার দেখা যাচ্ছে পাশাপাশি নগদান হিসাব আমার ক্রেডিট হচ্ছে, কেন আমার সম্পদ হ্রাস পাচ্ছে। ক্রমিক নাম্বার 6-এ চেকে 20,000 টাকা পণ্য ক্রয়ের ফলে ক্রয় হিসাব আমার বৃদ্ধি পাচ্ছে, কেন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমার ক্রয় হিসাব ডেবিট হচ্ছে। আবার ব্যাংক হিসাব আমার ক্রেডিট হচ্ছে, কেন সম্পদ হ্রাস পাচ্ছে। নিম্নে ছক অনুসরণ করে লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ হিসাবের শ্রেণী বিভাগ কারণ সহ প্রদর্শন করা হলো। এটা আমরা একটু খেয়াল করি। যেমন জনাব জসিম আহমেদ এর নিকট হতে পণ্য যখন আমরা ক্রয় করি তখন কি হয়, আসলে এটা বাকিতে পণ্য ক্রয় হয়, এর ফলে আমার ক্রয় হিসাব ডেবিট হয় এবং পাওনাদার জসিম ক্রেডিট হয়। কেন ক্রয় হিসাব ডেবিট হয়, কারণ এটা ব্যয় হিসাব, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। জসিম হিসাব আমার ক্রেডিট হয়েছে, কেন দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আবার ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। এইভাবে চিন্তা করতে। ওয়ান ব্যাংক থেকে আমি যদি ঋণ নেই, এটা ঋণ নেওয়ার ফলে আমার নগদান হিসাব সম্পদ নামে বৃদ্ধি পাবে, আবার ব্যাংক ঋণ দায় নামে বৃদ্ধি পাবে, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাই হয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে যদি আমি উত্তোলন করি, উত্তোলনের ফলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এটা মালিকানা সত্ত্ব হিসাব। আর ব্যাংক হিসাব আমার সম্পদ হিসাব, সম্পদটা আমার হ্রাস পাবে। ঠিক একইভাবে যদি জসিম আহমেদের নিকট হতে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হয়, এখানে জসিম আহমেদের নিকট হতে ক্রয়কৃত পণ্য ফেরত, তাহলে আমি তাকে ফেরত দিচ্ছি, অর্থাৎ জসিম আহমেদ পাচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, পাওনাদার কমে যাচ্ছে। এই জন্য আমার পাওনাদার কমে গেলে ডেবিট হবে, কেন কারণ আমার দায় হ্রাস পাচ্ছে। আর ক্রয় ফেরতের ফলে আমার ক্রয় হ্রাস পাচ্ছে, ক্রেডিট হচ্ছে। ওকে, কেন এর দ্বারা আমার ব্যয় হ্রাস পাচ্ছে। অগ্রিম ভাড়া প্রদানের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অগ্রিম ভাড়া নামে ডেবিট হচ্ছে, কেন আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর নগদান হিসেবে আমার ক্রেডিট হচ্ছে, কেন আমার সম্পদ হ্রাস পাচ্ছে। দেনাদারের নিকট থেকে প্রাপ্তির ফলে আমার নগদান হিসাব বৃদ্ধি পাচ্ছে, আমার সম্পদ নামে নগদান হিসাব বৃদ্ধি পাচ্ছে। আর দেনাদার হিসাবে আমার ক্রেডিট হচ্ছে, কারণ সম্পদ নামে, কারণ সম্পদ এখানে হ্রাস পাচ্ছে। বাকিতে ডক্টর সিরাজের নিকট 40,000 টাকার পণ্য বিক্রয়, এর ফলে আমার দেনাদার হিসাব ডেবিট হচ্ছে এবং বিক্রয় হিসাব আমার পাশাপাশি ক্রেডিট হচ্ছে। অর্থাৎ বিক্রয় কেন ক্রেডিট হচ্ছে, কারণ বিক্রয়ের ফলে আমার আয় হচ্ছে, আয় বাড়লে ক্রেডিট। আর দেনাদার সে আমার বাকি তার কাছে এখনো টাকা পাইনি, যে আমার সম্পদ ইন ফিউচার পাবো ইনশাল্লাহ তার কাছ থেকে। তারপরে আসো 8 নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন, এর ফলে আমার ব্যয় হয়, ব্যয় হলে আমার ডেবিট হবে। আর ব্যাংক ব্যালেন্স আমার কমে যাবে, এই জন্য ব্যাংক সম্পদ হিসাবে আমার ক্রেডিট হচ্ছে, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট, কেন সম্পদ হ্রাস পাচ্ছে। এই জন্য আমরা এখন একটা ছোট্ট উদাহরণ আরেকটি দেখছি। জনাব রাসেল একজন ব্যবসায়ী, নিম্নের ঘটনাগুলো তার ব্যবসায় হয়েছে। 1 তারিখে দেখলাম যে তিনি তার কারবারে 1,20,000 টাকা মূলধন হিসেবে সরবরাহ করেছে এবং এই সরবরাহের ফলে আমরা দেখতে পাচ্ছি যে তার নগদ টাকা এবং মূলধন দুটোই বৃদ্ধি পাচ্ছে। আর কারণ নগদ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার সম্পদ হিসাব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। 5 তারিখে দেখা যাচ্ছে যে ধারে পণ্য বিক্রয় করেছে, বিক্রয় করার ফলে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমরা জানি প্রাপ্য হিসাব আমাদের সম্পদ এখানে বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় হিসাব হচ্ছে আমার আয় বৃদ্ধি পাচ্ছে। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মাল ফেরত আসলো, তার মানে বিক্রয় ফেরত হয়েছে, বিক্রয় ফেরতের ফলে আমার বিক্রয় পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য বিক্রয় ফেরত ডেবিট। এটা ইনডাইরেক্টলি আমার ব্যয় নির্দেশ করে। আর প্রাপ্য হিসাব আমার ক্রেডিট হচ্ছে, তাতে আমার সম্পদ হ্রাস পাচ্ছে, এই জন্য আমার প্রাপ্য হিসাব এখানে ক্রেডিট। তারপর 17 তারিখে দেখো তার একজন দেনাদার জনাব সাদেক 500 টাকা দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা যায়, যা অনাদায়ী পাওনা হিসাবে আমরা ধার্য করি। আসলে
এই ক্ষেত্রে কি হয়, এটা আমাদের একটা ক্ষতি বা ব্যয় হিসেবে আমরা দেখাই। কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে এইজন্য এটাকে আমরা ডেবিট করি এবং এর ফলে আমার দেনাদারের পরিমাণ কমে যায়। সেই হিসেবে আমার দেনাদার কমে গেলে আমার সম্পদ হ্রাস পায়। আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় আমরা আসলে ছিলাম যে হিসাবের শ্রেণীবিভাগ, লেনদেনের অ আমাদের যে প্রভাবটা আমরা দেখেছি পূর্ববর্তী ক্লাসে। আজকে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন আ হিসাবের যে খাত, এটা কোন হিসাবের শ্রেণীতে পড়ে এবং সেটা কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরিষ্কার আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। তুমি এই ক্লাসটি কয়েকবার প্র্যাকটিস করবে। আশা করি তুমি উপকৃত হবে এবং তোমার জীবনের এই সংক্রান্ত কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নতুন লেকচার নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।